সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক আয়োজন প্রবাসী মুখ অনুষ্ঠানে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ প্রবাসী মুখের 747তম পর্ব প্রচার হচ্ছে। প্রিয় দর্শক, আমি আমাদের অতিথিদের আজ পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমার বামে রয়েছেন মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং তার বামে রয়েছেন আলামিন নয়ন, অভিবাসন বিশেষজ্ঞ এবং বিশ্লেষক, অভিবাসীদের নিয়ে কাজ করেন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। স্বাগত। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্রবাসীদের প্রতারিত হওয়ার গল্প শুনবো। তাদের যারা প্রতারণার শিকার করেন তাদের বিষয়ে, যা অনেকেই জিম্মির শিকার হন সেই বিষয়গুলো জানবো এবং তাদের আইনি প্রতিকার কি সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। সম্প্রতি মালয়েশিয়া থেকে আমির হোসেন নামে এক ব্যক্তি 27 বছর পর তিনি দেশে ফিরেছেন। এই বছরগুলোতে বা এই দীর্ঘ সময় পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। তিনি কিভাবে বাংলাদেশে ফিরলেন সেই বিষয়ে প্রতিবেদনটি দেখে আসি। বছরের অপেক্ষার অবসানে বিমানবন্দরে তৈরি হয় এমন আবেগঘন পরিবেশের। এই ফিরে আসা শুধু একটি মানুষের ফিরে আসার অবসান নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষারও অবসান। এর জন্য দায়ী কে? ভাগ্য নাকি সচেতনতার অভাব? এই প্রশ্নের উত্তর মিলেছে সম্প্রতি বাতিক এয়ারের ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকায় আসা আমির হোসেনের নিখোঁজের 30 বছর পর নিজ দেশে ফেরার মধ্য দিয়ে। আমরা কখনো ভাবিনি যে আমার বাবারে ফিরে পাবো। তো আল্লাহর রহমতে আমার বাবা বেঁচে আছে, আর তারে আমরা পাইছি, আমরা অনেক খুশি। 1996 সালে ভাগ্যের চাকা ঘোরাতে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার। প্রবাস জীবনে প্রথম 3 বছর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী 27 বছর তার কোনো খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। এখান থেকে গেল তখন তো আমরা সহি সালামতভাবে বিদায় দিলাম। আমার বাসায় ওনারা দীর্ঘদিন ভাড়া ছিল। এখন আমার বাসার থেকে যখন এই পাশের বাসায় গেল, যাওয়ার পরে উনি শুনলাম যে নাকি বাইরে চলে যাব। তো বাইরে যাওয়ার পরে আর ওনার খবর পাইনি আমরা। যে এখন যে অবস্থা দেখলাম, খুব করুণ অবস্থা। আমরা তার সেবা যত্ন যা কিছু দরকার যতটুকু আমরা পারি সাহায্য সহযোগিতা করব, এবং এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। শুরুতে মালয়েশিয়ার মিস্টার আঙ্ক নামে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। সেখানে 1.5 বছর কাজ করার পর হঠাৎ করে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে শেষ হয় তার ভিসার মেয়াদও। এই অবস্থায় আমির হোসেন দেশে না ফিরে 10 বছর পালিয়ে 14 বছর জেল খেটে আর 3 বছর পাগল অবস্থায় জঙ্গল জীবনযাপন করেছেন। আমির হোসেনকে মানবেতর অবস্থায় তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসীরা। তাদের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে। একেবারে নিখোঁজ। তো দীর্ঘ 5 থেকে 6 মাস আগে যখন আমরা একটা ফেসবুকে ভিডিও দেখি, তখন থেকেই মনে করেন আমরা এই ভিডিওর প্রতি আকর্ষণ হয়ে আমরা তার ঠিকানা খুঁজি বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে উনি কোথায় আছে আর ওনার সাথে দেখা কিভাবে করা যায়। আমির হোসেনের এই ঘটনা প্রবাস জীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ, যা আমাদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দেয়। এখন আমি বলতে পারি না আমার নাম কি, বুঝলেন? দেখেন এই যে রাস্তাঘাট হাঁটতে হাঁটতে জঙ্গল দিয়ে হাঁটছি, ভালো রাস্তায় হাঁটছি, কোনো জায়গায় পয়সা মাথা ফাইটা গেছে, এই যে দেখেন। এই যে এখন আমার ভালো লাগছে, আমার স্বামী 30 বছর পর ফিরত আইছে, আমি পাইছি। ওখানকার মানুষে আমার স্বামীরে পাঠাইছে। অনেক খোঁজাখুঁজি করার পরে মালয়েশিয়ার মানুষে অনেক হেল্প করছে। প্রবাসী আমির হোসেনের এখন চিকিৎসার প্রয়োজন, কিন্তু আমির হোসেনকে চিকিৎসা দেওয়ার মতো টাকা এই পরিবারের নেই। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সকল মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন পরিবারটির। প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম, সরাসরি আলোচনা চলে যাচ্ছে। আমি আলামিন নয়ন আপনার কাছে জানতে চাইব এই আমির হোসেনের খোঁজ কিভাবে পেলেন এবং কিভাবে তাকে দেশে আনার এই ব্যবস্থা করলেন? দেখেন, মালয়েশিয়াতে 1996 সালে আমির হোসেন জীবিকার সন্ধানে কিন্তু সে মালয়েশিয়া পাড়ি জমিয়েছিল
এবং আমরা যেটা তার পরিবার সূত্রে জানতে পেরেছিলাম যে ওনার সঙ্গে প্রথম 3 বছর পরিবারের যোগাযোগ ছিল এবং সেই সময় খুব একটা যে টেলিফোনের মানে যুগও ছিল না, তো তারপরও তিনি যোগাযোগ করতেন এবং যে কোনো কারণেই মানে 3 বছর পর পরিবারের সাথে আমির হোসেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে দীর্ঘ সময় তারা মানে খোঁজাখুঁজি করেছে বা অন্য প্রবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করেছে, কিন্তু কেউ তার তথ্য দিতে পারে নাই। এরপরে হচ্ছে যে দীর্ঘ 27টা বছর কেটে গেছে। কেটে যাওয়ার পরে গত 3-4 মাস আগেই ওরা ফেসবুকে দেখতে পায় যে মালয়েশিয়া থেকে হচ্ছে আমির হোসেনের সন্ধান চেয়ে মানে একটা সোশ্যাল মিডিয়ায় তার ওরা বলতে কারা? পরিবারের লোকজন? পরিবারের লোকজন দেখতে পায়। তো আমির হোসেনের যেটা আমরা জানতে পেরেছি যে ওখানে যারা তাকে চিহ্নিত করেছিল তারা যেটা জানিয়েছে যে আমির হোসেন দীর্ঘ 15টা বছর সে কিন্তু মালয়েশিয়ার একটা জঙ্গলে, পেনাংয়ের একটা জঙ্গলে সে হচ্ছে যে কাটিয়েছে। এবং আপনারা দেখতে পাবেন কিছু ভিডিওতে দেখেছেন হয়তো বা যে একটা জঙ্গলের মধ্যে টিনের একটা ঘরে সে থাকতো এবং সে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। যদি বলি টিনের ঘরে থাকতো বলতে কি সেই ঘরটা কি সে বানিয়েছিল নাকি না, আগে থেকে? সে ঘরটা হয়তো বা ওই জঙ্গলের কোনো কর্তৃপক্ষ কোনো একটা এর কারণে বানানো ছিল, যেটা পরিত্যক্ত একটা ঘর ছিল, সেই ঘরে থাকতো। তো আমরা যখন আমির হোসেনকে তারপরে ওরা চিহ্নিত করার পরে তার পরিবার খোঁজার জন্য ওখানকার বিশেষ করে একজন প্রবাসী বাংলাদেশি ছিল, দীপু নাম, উনি তার প্রথম ফেসবুকে তাকে নিয়ে একটা প্রচারণা শুরু করে এবং পরবর্তীতে হচ্ছে যে বাংলাদেশ দূতাবাস এবং আরেকজন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক রয়েছেন বাপ্পি কুমার দাস, উনি এই বিষয়গুলোকে আরও তুলে ধরার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এরপরে তার পরিবার ওকে চিহ্নিত করে। আমির হোসেন ফিরে আসা চিহ্নিত করার পরে যখন পরিবার নিশ্চিত হয়ে গেল যে উনি তার হচ্ছে পরিবার, প্রথমে তো পরিবার ধরেই নিয়েছে তার সন্তানরা। কালকে যখন বিমানবন্দরে কথা হচ্ছিল তার সন্তান বাবু তালুকদারের সঙ্গে, তিনি বলছিলেন যে আমরা পরিবারেরা ধরেই নিয়েছিলাম সে আর হয়তো বা বেঁচে নেই। তো যখন এটা এর মাধ্যমে দেখেন চেহারার সাথে কিছুটা মিলতে ছিল না, কারণ তার আগের সে চেহারা যেহেতু নাই, জঙ্গলে ছিল বোঝা যাচ্ছে। এরপরে তার মানে ওরা যখন নিশ্চিত করে তাকে তখন দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয় মালয়েশিয়া থেকে। তো মালয়েশিয়া থেকে শুরু হলে বাংলাদেশ দূতাবাস তাকে ট্রাভেল পাস দেয় এবং ও দেশে থাকা হচ্ছে যে বাংলাদেশি কমিউনিটি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি বা বিভিন্ন সাংবাদিকরা তারা তার টিকিট বা আসার ব্যবস্থা করে। তো আমরা যখন বিমানবন্দরে খরচটা বিয়ার করেছে যারা প্রবাসী বাংলাদেশিরা, তো তারা হতে দিয়েছে এবং আমাদের বাংলাদেশ দূতাবাস হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস, তারা হচ্ছে যে ট্রাভেল পাস দিয়েছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল। তো ফিরে আসার পর যখন আমির হোসেনের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছিলাম, তখন আমির হোসেন যেটা জানাচ্ছিল সেটা হচ্ছে সে মানসিক কিছুটা বিপর্যস্ত ছিল। সে একবার বলে যে আমাকে সুতা দিয়ে আটকে রেখেছিল বা সুতা দিয়ে আমাকে বেঁধে রেখেছিল, তখন বুঝছিলাম তার কিছু মানসিক ট্রমা আছে যার কারণে সে যোগাযোগ করতে পারে। পরিবারের লোকজনকে চিনতে পেরেছে? পরিবারের লোকজনকে সে চিনতে পেরেছে। আচ্ছা, আপনার কাছে আবার আসবো। আমি একটু মোহাম্মদ আব্বাসউদ্দিন আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা তো দেখি এই গল্পটি আমরা আসলে এখনো জানি না দেশে প্রতারণার শিকার হয়েছিল কিনা বা কী ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি যে প্রবাসীরা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হয়, অনেকে যাওয়ার সময় শিকার হয়, অনেকে যাওয়ার পরেও শিকার হয়। যে কাজের কথা বলে সে কাজ না পেয়ে অন্য কাজ দেওয়া হয় বা লো স্যালারি পে করা হয়। এছাড়াও অনেকে জিম্মির শিকার হন, নানান ধরনের প্রতারণার শিকার হন। তো যারা এই ধরনের প্রতারণার শিকার হন তারা কি আইনি প্রতিকার পেতে পারেন বা আইনি প্রতিকার পাইতে হলে তাদের সুযোগ পেতে হলে তাদের কি? ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি প্রশ্ন করার জন্য। বাংলাদেশে হাজারো লাখো আমার বাংলাদেশি ভাইয়েরা একটা চক্র, ওদের মাধ্যমে তারা শুধু মালয়েশিয়া না, মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন দেশে তারা এইভাবে বিনা পারমিশনে তাদেরকে নিয়ে যাওয়া হয়, নৌকা দিয়ে নিয়ে যাওয়া হয়, বোটে নিয়ে যাওয়া হয়, নিয়ে এক প্রকার বন্দি করে রাখে। আবার তখন বাংলাদেশে আবার তাদেরকে টাকা চায়, না নির্যাতন করে। এই সমস্তগুলো বাংলাদেশ সরকার জানার পরেও আমি মনে করি আমাদের বাংলাদেশের যে আদালত, বাংলাদেশের যে আইনের জায়গা আছে, কিন্তু আসলে আইনের অ্যাপ্লিকেশনটা যেটা প্রয়োজন সেটা আমাদের এখানে খুবই দুর্বল। কারণ হচ্ছে বহুবার শুনেছি, বহুবার দেখেছি আমরা, অনেকগুলো প্রতারক ধরা খেয়েছে, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে যে তাদের অ্যারেস্ট হওয়ার পরে তাদের মামলাটার কী অবস্থা
আমরা এই দেশের মানুষ আর জানতে পারি না। আমাদের যে উচ্চ আদালত আছে, আমি মনে করি উচ্চ আদালত ইচ্ছা করলে রুল দিয়ে সরকারকে সতর্ক করতে পারে যে এই ধরনের প্রতারক বাংলাদেশে যদি ধরা খায়, যারা এই প্রতারণা করে তাদের ব্যাপারে বাংলাদেশ সরকারের বিভিন্ন এজেন্সি আছে, তো সেই এজেন্সির মাধ্যমে তাদেরকে অ্যারেস্ট করা এবং আদালতে আইনের আওতা আনা যায়। কিন্তু সেদিক থেকে আমরা দেখি আসলে আমাদের এখানে আমরা আইনের দিক দিয়ে অনেক দুর্বল। তো আমি মনে করি বাংলাদেশ আমরা সরকার আইনের কথা বলছেন না, আইন প্রয়োগের দিক দিয়ে? আইনের প্রয়োগের দিক দিয়ে আইন আছে, আইন আছে, আইনের ধারা আছে, সব আছে। আইনের ধারাগুলো আমাদের বইতেই কিন্তু সীমাবদ্ধ থাকে। কিন্তু একটু কি স্পেসিফিক বলবো যে এই আইনে কি ধরনের শাস্তির ব্যবস্থা আছে? এই ধরনের আইনে মনে করেন যে যদি মনে করেন কেউ প্রতারিত হয়ে যায়, বিদেশে মারা যায়, তাহলে মার্ডার কেস, শিওর মার্ডার কেস, তখন সে প্যানেল কোডের 302 ধারা পদ্ধতিতে যেই প্রতারক, সেই প্রতারকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হবে। সেই জন্য তার জন্য দণ্ডবিধি ফাঁসি পর্যন্ত হইতে পারে। কিন্তু এখন কথা হলো এটা সরকারের সদিচ্ছা আছে, কিন্তু আমাদের যে এজেন্সিগুলো আছে বাংলাদেশের, সে এজেন্সিগুলো যদি আগায় না আসে এবং এই মামলাটা তদন্ত শেষ না করা পর্যন্ত, তাহলে তো আমরা সেই সুফল পাবো না। কারণ হচ্ছে এই অহরহ ঘটে থাকে এই ধরনের ঘটনাগুলো। আমরা দৈনন্দিন পত্রিকায় বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানেন যে মালয়েশিয়া, এই লিবিয়া, এই অন্য দেশে, মধ্যপ্রাচ্যে বা ইউরোপে আরও বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশি ছেলেরা, যুবকেরা সেখানে কাজের সন্ধানে, পরিবারকে বাঁচানোর জন্য, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে সচল করার জন্য তারা এই দেশে এই দুঃসাহসিকভাবে এভাবে ফাঁড়ি জমায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা সেখানে যে মিসহ্যান্ডেলিং হয়ে তারা সমস্যা পড়ে, সেই সমস্যা থেকে উদ্ধার করা বড় কঠিন জিনিস বা কঠিন অবস্থা। সেখানে আমাদের দূতাবাস যেটা আছে, অনেক দূতাবাস অনেক দুর্বল বা খোঁজ দিতে পারে না বা খোঁজ দেয় না, এইসব বিষয় আছে। জি, আপনার কাছে আবার আসবো। আমি আলামিন খান, আপনার কাছে আবার একটু আমির হোসেনের গল্প শুনতে যাচ্ছি যে তার সাথে বা তার পরিবারের লোকজনের সাথে কথা বলে কি আপনারা এরকম কোনো ধারণা পেয়েছেন যে সে প্রতারিত হয়েছিল কিনা বা প্রতারণার শিকার হয়েছিল কিনা, এই বিষয়ে কোনো কিছু জানা গেছে? আমির হোসেন যখন পরিবারের সঙ্গে যাওয়ার পরে 96 সালে যাওয়ার পরে যখন যোগাযোগ ছিল তখন আসলে এই ধরনের কোনো প্রতারণার কথা কিন্তু বলে নাই। কিন্তু হঠাৎ কেন হচ্ছে যে তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এটা কিন্তু তারা কিন্তু এখনো করতে পারেনি। কারণ আমরা যেদিন বিমানবন্দরে দেখি সেদিনই তো আমির হোসেন আসছে। সেক্ষেত্রে ওই যোগাযোগের ব্যবস্থাটা মানে কেন হয়নি বা কেন করে নাই, না কোনো তার প্রতিবন্ধকতা ছিল বা ওখানে কোনো একটা চক্রের মধ্যে পড়েছিল কিনা, সেটা আমরা 15 বছর জঙ্গলে কাটাতে কেন জঙ্গলে কাটাতে হলো সেটা আমরা এখনো জানতে পারি নাই। তো যেটা হয়েছে, এবং সে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত এবং চোখেও একটু কম দেখছে, মানে পরিবারের লোকজনকে দেখতে হচ্ছে। আমরা যেটা জানতে ওখানে কি খোঁজ খবর নিয়েছেন যে সেরকম কোনো ঘটনা ঘটছে কিনা? ওখানে কেউ আমরা ওখানে উনার সঙ্গে আর অন্য কাউরে পাওয়া যায়নি। যে যদি অন্য কাউরে পাওয়া যেত তাহলে ওখানে যারা প্রবাসীরা যারা ফাইন্ড আউট করতো তারা কিন্তু বুঝতে পারতো যে কেন এখানে একাই সে ছিল জঙ্গলে। সবচেয়ে হচ্ছে যে সে একাই জঙ্গলে থাকতো। সেখানে আমরা যেটা জানতে পেরেছি বা যেটা দেখেছি, সেটা বিদ্যুৎ নাই সেই জায়গায়, সে একাই সেখানে থাকতো। আর হয়তো বা জীবিকার কারণে বা খাবারের কারণে কখনো বাইরে গিয়ে কোনো জায়গা থেকে খাবার নিয়ে এসে সে আবার ওখানে করতো কোনো কাজ ছাড়াই। তো এখন তার আমরা পাওয়ার পরে তার চিকিৎসার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি, তার যাতে চিকিৎসা হয় এবং পরবর্তীতে সুস্থ হলে তখন আমরা জানতে পারবো যে আসলে তার সাথে কি ঘটেছিল, কেন এই পরিবার থেকে 27টা বছর সে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কেন সে জঙ্গলে 15টা বছর তাকে থাকতে হয়েছে, এবং তার সেই সময়কার নিয়োগকর্তা বা যে কাজে গিয়েছিল সেখানে কোনো সমস্যা হয়েছিল কিনা আমরা এটা পরবর্তীতে হয়তো বা জানতে পারবো। জি, আব্বাসউদ্দিন, আপনি বলেন যে আইন আছে বাট আইনের প্রয়োগটা দুর্বল। এই দুর্বলতার কারণে কি দালাল বা প্রতারকদের আমরা শাস্তি দিতে পারি না? আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখে থাকি, আমাদের সমাজ ব্যবস্থা যেটা দেখে থাকি, এজেন্সির পাশাপাশি এজেন্সি তো প্রতারণা করেই, মানে সব এজেন্সি না করলেও কিছু কিছু, আবার এক শ্রেণীর দালাল শ্রেণী আছে যারা মধ্যস্বত্বভোগী, যারা এই লোকজনগুলোকে নিয়ে আসে, তারা যে প্রতারণা করে সেটার আসলে শাস্তি হয় না। যদি কেউ মামলা করেও থাকে, কেন শাস্তি হয় না, কেন শাস্তি দিতে পারে না? যারা অ্যাপ্রুভড এজেন্সি তারা প্রতারণা কম করে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার বারবার চেষ্টা করতেছে বাংলাদেশি যে শ্রমিক বিদেশে যাবে তাদেরকে এখানে ট্রেনিং করে, স্কিল করে যদি আমরা বিদেশে পাঠাই তাহলে এই ধরনের প্রতারণা অবশ্যই হবে না। কারণ সরকার টু সরকার তখন লোকজন
নেবে এবং আসবে। তো এজেন্সির বাইরে কিছু দালাল চক্র দুষ্ট চক্র আছে যারা এজেন্সির নাম বলে তাদেরকে প্রথমে হয়তো ইন্ডিয়া নেয়, শ্রীলঙ্কা নেয়, সেখান থেকে আমরা মনে করো যে নেপাল নেয়, ওইখান থেকে ট্যুরিস্ট হিসাবে ফ্লাই করা মালয়েশিয়া বা অন্য দেশে ফ্লাই করা, সেখানে জবের আশা দিয়ে, যেহেতু আমাদের দেশের শিক্ষিত, অর্ধশিক্ষিত, স্বশিক্ষিত লোকেই বেশি এবং আমাদের দেশ গরিব দেশ, দারিদ্র দেশ, পরিবারের যে ভরণ পোষণ এখানে আসলে তো সেই টাকা সংকুলন হয় না, যার জন্য সবাই তো সুখের আশায় বিদেশে পাড়ি জমা, যে 2টা টাকা ইনকাম করতে পারলে সংসারে বাপ মা ছেলে সন্তান নিয়ে ভালোভাবে দিন যাপন করতে পারবে। সেই কারণে আসলে অনেকে অনেক প্রতারকের চক্রের হাতে পড়ে যায় এবং বিদেশে যেয়ে তারা বিপদে পড়ে যায়। এবং আপনারা জানেন যে এই প্রতারণা মাধ্যমে যারা পড়ে, এটা কিন্তু একটা আইন গুমের আয়তা কিন্তু পড়ে যায়। আচ্ছা, ধরে রাখেন যে এই যে কথাটা, যে গল্পটা শুনলাম, মালয়েশিয়ার গল্পটা, এটা একটা গুমের একটা মামলাতে পড়ে। এটা অবশ্যই আপনারা যদি আসেন, আমি একটা গুমের মামলা করব। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে ইচ্ছা করলে এই যে লোকটা মালয়েশিয়াতে 27 বছর ছিল, ইচ্ছা করলে সে গুমের মামলা করতে পারবে, যে তাকে মালয়েশিয়া নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার খোঁজখবর রাখে নাই, সে কষ্টে দিন যাপন করছে, আজ অসুস্থ, সে যে অর্ধ পাগল হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের এখানে আমি একটাই বলবো, আমাদের আইনের জায়গায় আছে, আমাদের আইন বইতে লিপিবদ্ধ আছে, কিন্তু এটার প্রয়োগ আসলে তেমন নাই। কারণ আমাদের প্রত্যেকটা এজেন্সি প্রথম বলে যে খুব তাড়াহুড়া করে, কিন্তু পরবর্তীতে এই অপরাধগুলো ডিপ ফ্রিজে ঢুকে যায়, এটা সুফল পাওয়া যায় না। আলোচনা চলছিল। প্রিয় দর্শক, আমরা আলোচনা আরও করব, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে দুজন অতিথি রয়েছেন, আলামিন নয়ন, অভিবাসন বিশেষজ্ঞ, এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আব্বাস উদ্দিন। আমরা আলোচনা করব, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসি। আমাদের এই প্রতিবেদনটি, প্রিয় দর্শক, গ্রিস থেকে এসেছে। আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি পরীক্ষা বিধি আমাদের যারা প্রবাসীরা রয়েছেন সেখানেও চলছে, আমাদের দূতাবাসগুলোতে রয়েছে, তেমনি গ্রিসেও সেখানে পরীক্ষার আয়োজন করা হয়েছে। তবে এখানে ব্যতিক্রম হচ্ছে, একজন মাত্র পরীক্ষার্থী সেখানে পরীক্ষা দিচ্ছেন, বাংলাদেশের কারিকুলামে পরীক্ষা দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে প্রতিবেদনটি চলুন দেখে আসি। প্রবাসের মাটিতে থেকেও বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে সম্পর্ক যে কতটা গভীর হতে পারে, তারই এক অনন্য উদাহরণ তৈরি হলো গ্রিসে। সেখানে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা, যেখানে অংশগ্রহণ করেছে মাত্র একজন পরীক্ষার্থী। যারা পরীক্ষা দিতে চাচ্ছেন, আমরা আমাদের দোয়েল একাডেমির পক্ষ থেকে তাদের এই পরীক্ষাগুলি এমবাসির মাধ্যম থেকে নিতে পারবো। বাংলাকে ধারণ করবেন। আমরা গ্রিক ভাষার পাশাপাশি বাংলা ভাষাটাও কেন আমরা আমাদের নিজের ভাষা আয়ত্তে আনতে পারি, এটাই সবার কাছে আশা করি। পরীক্ষার্থী একজন হলেও পরীক্ষা গ্রহণে অনুসরণ করা হয়েছে বাংলাদেশের শিক্ষা বোর্ডের সব নিয়ম, প্রোটোকল এবং গোপনীয়তা। জানা গেছে, গ্রিসে অবস্থিত দোয়েল একাডেমি স্কুলে অধ্যয়নরত সামিয়া হোসেন এবার বাংলাদেশের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সামিয়ার বাবা আলমগীর হোসেনের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। যদিও সামিয়ার জন্ম ও বেড়ে ওঠা গ্রিসেই, তবুও দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার এই সংযোগ এক অন্যরকম আবেগের গল্প তুলে ধরেছে। আমি খুবই আনন্দিত গ্রিস থেকে বাংলাদেশে এসএসসি পরীক্ষা দিতে পারছি। বাংলাদেশ দোয়েল একাডেমি স্কুলের সকল শিক্ষকদের ধন্যবাদ এবং রাষ্ট্রদূত মহোদয়কে অসংখ্য ধন্যবাদ আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। পরীক্ষা আয়োজনের জন্য বাংলাদেশ থেকে কঠোর গোপনীয়তার মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হয় গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। নির্ধারিত সময়ে দূতাবাসের তত্ত্বাবধানে প্রশ্নপত্র খোলা, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র সংরক্ষণ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হয় সম্পূর্ণ নিয়ম মেনে। গ্রিসে বাংলাদেশ দূতাবাসে দায়িত্বরত কর্মকর্তারা পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন। আমার মেয়ে এখানে বাংলাদেশে একটা বেসরকারি স্কুল আছে, ওখানে লেখাপড়া করে দোয়েল ওখান থেকে যেরকম সে এসএসসি পরীক্ষা দিতেছে। এই ঘটনা আবারও প্রমাণ করে, পৃথিবীর যেখানেই থাকুক না কেন, বাংলাদেশের সন্তানদের হৃদয়ে দেশ ও মাতৃভাষার টান কখনো ম্লান হয় না।
প্রিয় দর্শক, প্রতিবেদনটা আমরা দেখলাম, আমরা আবারও আলোচনায় ফিরছি। আমরা যে আলোচনা চলছিলাম আলামিন নয়ন, আপনার কাছে আবার একটু আমির হোসেনের বিষয়ে জানতে চাইব যে সে কোনো সরকারি সহায়তা পাবে কিনা বা সরকার কোনো দপ্তরের সাথে যোগাযোগ করেছেন কিনা, নাকি আপনারা আপনাদের ব্র্যাক মাইগ্রেশন মাধ্যমে যে সহায়তা করে থাকেন সেই সহায়তাগুলোই পেয়েছে? দেখেন, আমরা চেষ্টা করছি, আমরা তাৎক্ষণিক কোনো পাসপোর্ট পাইনি। তো যদি পরিবারের কাছে যদি পাসপোর্টের কপি থাকে, কারণ আপনি জানেন যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সহায়তাটা আছে ওইজনস কল্যাণ বোর্ডের মাধ্যমে, সেখানে হচ্ছে পাসপোর্ট থাকতে হবে এবং ম্যান পাওয়ার করে গিয়েছে এরকম থাকতে হবে। কিন্তু মানবিক কারণে হয়তো বা তারাও সহযোগিতা করতে পারে, যেহেতু বিমানবন্দরে তারা পাশে ছিলেন, তারাও সাথে ছিলেন প্রবাসী কল্যাণ ডেস্ক। তো আমরা চেষ্টা করছি যে আমরা পরিবারকে সরকারি সহায়তা দিয়ে তার বিশেষ করে হচ্ছে যে তাকে রিইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা, বা চিকিৎসা গভর্নমেন্টের যে চিকিৎসা ভাতা আছে সেটা থেকে তাকে চিকিৎসা ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে পরিবারকে আশ্বস্ত করেছি যে তার চিকিৎসা পাশাপাশি তাকে রিইন্টিগ্রেশনের জন্য যে ধরনের সহযোগিতা লাগে ব্র্যাক তার পাশে আছে এবং আমরা করে যাব। তো শুধু কেন বলছি যে দেখেন, আমির হোসেন কিন্তু একটা গল্প না, আমরা এর আগেও কিন্তু এই ধরনের গল্প অনেক পেয়েছি, বা এখনও মালয়েশিয়া দূতাবাস কিন্তু আরেকজন শ্রমিকের পরিবার খোঁজার জন্য কিন্তু তারা কিন্তু, বা প্রবাসী সাংবাদিকরা মালয়েশিয়ার বা প্রবাসী কমিউনিটিরা তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। তো এই ধরনের যে মানুষ পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ওই ধরনের রাষ্ট্রের কিন্তু একটা মেকানিজম থাকা দরকার যে কারা বিদেশে গিয়েছে, সে ফিরেছে কিনা, কত বছরই আছে কিনা, এই ধরনের কিন্তু নাই। দেখেন, একটা মানুষ না, একটা পরিবার, তারও কিন্তু একটা দেখেন তার লাইফ থেকে 27টা বছর চলে গেছে। তো এই ধরনের যে ঘটনাগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, প্রায় আমাদের কাছে এরকম আসে। এর বইনকার তো ডাটাবেস নেই, যে আপনি যেটা বললেন যে সরকার আসলে একটা ডেস্ক থাকা দরকার, তারা খোঁজখবর নেবে। ডাটাবেস থাকলে তো আমরা জানতে পারতাম যে কে যাচ্ছে, কে আসছে, বা সেটার একটা ফলো আপ থাকতো। যদি আপনাকে বলি যে এখন কিন্তু খুবই ডিজিটাল যুগে কিন্তু খুবই সহজ হয়ে গেছে যে উনার যাওয়ার পরে একটা যদি গভর্নমেন্ট নির্দিষ্ট দিত, ধরেন যে সকল বাংলাদেশি যারা কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছে বিদেশে, অথবা যারা ইমিগ্রেশন করে যাচ্ছে, যারা পাস হচ্ছে এবং ফিরে আসলে তো নিশ্চয়ই ইমিগ্রেশনে সেটা এন্ট্রি হচ্ছে। এখন কোনো বাংলাদেশে যদি ইমিগ্রেশনে এন্ট্রি না দেখায়, তাহলে আমি জানতে পারবো এই মানুষটা এখনও ফিরে নাই। তাহলে যদি হয়, কারণ আমরা যে কোনো, যদি আমি জবের ক্ষেত্রে বলি, যখন আমার ইআরপিতে যখন এন্ট্রি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমার এক্সপায়ার ডেট কিন্তু আমার চলে যাচ্ছে। যখনই ডেট এক্সপায়ার হচ্ছে তখনই কিন্তু আমার ওখানে কিন্তু শো করছে যে আমার ডেট পার হয়ে গেছে। তো এই ধরনের যে উনি ফিরে নাই, এই যে 27 বছর ফিরে নাই, 10 বছর, 30 বছর দেখতেছি, এই মানুষগুলোকে তো আমরা চিহ্নিত করতে পারছি না। পরিবারে তো একটা দায় আছে, পরিবার তো সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারছে না। পরিবার যোগাযোগ করেছে, কিন্তু আমার কি সরকার বা রাষ্ট্রের কি ওই মেকানিজম আছে যে তারে খুঁজে বা ট্রেস করার? আমরা তো অনেকে তো আছে যে পরিবারের মিসিং এর জন্য করছে, কিন্তু প্রবাসী মন্ত্রণালয়, ধরেন যে প্রবাসী মন্ত্রণালয় এরকম কোনো ডেটাবেস আছে যে আমি বিগত 90 দশকে, ধরেন যে 90 সালে যারা গেছে 30 বছর 20 বছর আগে গেছে। কিন্তু এরকম হতে পারে না, আমি জাস্ট নামটা দিলাম অথবা পাসপোর্ট নাম্বার দিলাম, সাথে সাথে আমার চলে আসলে 15 বছর আগে এই লোক গেছে, মানে সে গেছে কি না, সে ফিরেছে কি না। যদি না ফিরে থাকে তাহলে সে কি অবস্থা আছে, সে কি ওই দেশে কোনো অপরাধের সাথে জড়িত হচ্ছে কি না, মানে ট্র্যাকিং থাকতে হবে। কারণ একটা মানুষ, একটা প্রবাসী না, উনি কিন্তু একটা দেশের কিন্তু প্রতিনিধি, ওনার সকল কর্মই কিন্তু নির্ভর করবে আমার দেশের সম্মানের উপরে। তাহলে আমার ওই সিস্টেমটা যদি না থাকে, দেখেন আজকে আমির হোসেন বলছি, কত আমির হোসেন যে এইভাবে নিখোঁজ আছে, এটার কিন্তু ডেটা কিন্তু আমাদের কাছে কারো কাছে নেই। আজকে আমির হোসেন চোখের সামনে আসছে, পরিবার খুঁজেছে, প্রবাসী সাংবাদিকরা তাকে ফাইন্ড আউট করেছে বলেই আমরা আমিরের গল্প জানছি। কিন্তু কত শত আমিরের মতো যে বিভিন্ন জায়গায় আছে, আদৌ আছে কিনা, সে মৃত্যু হয়েছে কিনা পরিবারটা তাও জানে না। তো এই জায়গাগুলো নিয়ে মনে হয় যে আমাদের আরও কাজ করা দরকার, আরও একটা সিস্টেম ডেভেলপ করা দরকার, যাতে এই আমির হোসেনের মতো মানুষগুলোকে যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি, তাদের ট্র্যাক করতে পারি যে কোনোভাবে, যে তার যে ঠিকানা। যেমন আপনি দেখেন যে আরেকজনকে খোঁজার জন্য করছে, আমার দূতাবাসে কিন্তু ওই সিস্টেম নাই যে উনার যে ফিঙ্গার দিলে তার পরিবারের ডিটেলটা চলে আসবে বা তার পাসপোর্টের ডিটেল, এই সিস্টেম কিন্তু ওখানে কিন্তু হয়তোবা নাই। তো এই সিস্টেমগুলো সেটাই বলছি যে হয়তো তার ফিঙ্গার দিলে অথবা তার নাম দিলে অথবা কোনো কিছু দিলে তার ডিটেলসটা চলে আসার কথা, সেটা কিন্তু এখন ওইভাবে আমরা দেখি না যে একটা কর্মীরই করছে। যে আপনি তো জানেন, আপনি ওই ইতিমধ্যে বাংলা ভিশন অনেক এই ধরনের রিপোর্ট করেছে, প্রতিবেদন করেছে যে ফিরে আসার পর আমরা পরিবার খুঁজে পাই না, কোনোভাবেই তার পরিবার ট্রেস করতে পারে না। এমনকি আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক, এয়ারপোর্ট মিলেও কিন্তু তার পরিবার কিন্তু খুঁজে বের করার কিন্তু কোনো সুযোগ নাই। আপনি জানেন আমাদের এয়ারপোর্টে কিন্তু ইমিগ্রেশনে কিন্তু ফিঙ্গার দিয়ে কিন্তু কোনো কিছু হয় না, মানে ও যখনই সে অ্যারাইভাল করছে বা ডিপার্চার করছে তখন কিন্তু তার মানে চোখের নেওয়া হচ্ছে।
বা তার ফেস নেওয়া হচ্ছে, তো ফেস দিয়ে তো আর তার ডিটেলটা বের করা কিন্তু ওইভাবে সুযোগ হচ্ছে না। আচ্ছা, আব্বাসউদ্দিন, আপনি বলছিলেন যে আইন আছে কিন্তু তার প্রয়োগ হয় না। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রতারকদের আমরা শাস্তি দিতে পারি না, এটা কি আইনের দুর্বলতা, নাকি পুলিশি গাফিলতি, নাকি রাঘব বল যারা এই সেক্টরে জড়িত তাদের আসলে দৌরাত্ম্য? ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্যে। আমি এখানে বলবো বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়, যেমন এখন যে যার গল্প আমরা শুনলাম, এরকম হাজারো বাংলাদেশি ভাইয়েরা শ্রমিক তারা বিদেশে জেলে আছে। আচ্ছা, কিন্তু শুধু বন জঙ্গলে না, জেল খাটতেছে, বছরের বছর জেল খাটতেছে। বাংলাদেশ সরকার জানে কি না, বাংলাদেশ দূতাবাস জানে কি না, কোনো বাংলাদেশি, কতজন বাংলাদেশের লোক মধ্যপ্রাচ্যে বিভিন্ন কারাগারে, বিভিন্ন দেশে, অন্যান্য দেশে কতজন লোক, বাংলাদেশের লোক কারাগারে আছে, যে ওই দেশে জেলে আছে, কি কারণে আছে, এটা তো আমাদের সরকারকে জানানো উচিত, বা সরকারও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়ে এটা করা দরকার। কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দিক থেকে আমরা মন্দা যাইতেছে, একমাত্র ফরেন রিমিটেন্সে বাংলাদেশের টিকি আছে, বারবার আমরা পত্রপত্রিকা দেখি। সেক্ষেত্রে শুধু আপনারা ফরেন রিমিটেন্স পাইলে খুশি, কিন্তু আমার যারা ফরেন রিমিটেন্স আর্ন করে তারা বিদেশে কীভাবে কষ্ট করে আর্ন করে তাদের খোঁজখবর আপনারা রাখবেন না? আমরা যখন এই বাংলাদেশের এয়ারপোর্ট ক্রস করে, অথবা আমাদের যে জনশক্তি ব্যুরো যে লোকগুলো এখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে যায়, তাহলে জনশক্তি ব্যুরো বলতে পারে না কেন যে কতজন লোক গেল বিদেশে এবং কতজন লোক এই দেশে আসলো? এই ডাটাবেসটা যদি করে, অপরদিকে মনে করেন যদি আমাদের দেশে গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, ডিসি আছে, তা আমাদের যদি একটা লোক যখন আমরা দেখি যে আসে না, দীর্ঘদিন আসে না, তার খোঁজ নাই, ট্রেস পাই না, তাহলে আমাদের যে যারা ওই যে বিদেশি শ্রমিকের বাপ মা যা মেম্বারকে বলবে, চেয়ারম্যানকে বলবে, চেয়ারম্যান উপজেলা টিউনোকে বলবে, টিউনো ডিসিকে বলবে, ডিসি যেখানে যেখানে আলোচনা করা দরকার সেখানে আলোচনা করবে, ডাটাবেস কালেকশন করবে, তাহলেও তো এটা সমাধান হয়। আমাদের এই জিনিসগুলো তো যদি আমরা করতে পারতাম, আপডেট করতে পারতাম, তাহলে তো আমাদের যে সমস্যাটা এখন এরাইজ হয়েছে তাহলে এই সমস্যাটা থাকতো না। কারণ এটা দেখেন, আমরা যেমন কানাডা ভিসা, আমেরিকা ভিসা 10 বছর ধরে ভিসা দেয়, আমি কয়বার গেলাম কয়বার আসলাম, আমেরিকা গভর্নমেন্ট কিন্তু বলতে পারে। তাহলে আমরা এত দুর্বল কেন? আমাদের এখানে আইন আছে, সংস্থা আছে, এনএসএ আছে, সিআইডি আছে, এসবি আছে, ডিজিএফআই আছে, সব আছে, কিন্তু আমাদের দেশের যে চক্রদের মাধ্যমে আমাদের দেশের লোকেরা প্রতারিত হয়ে বিদেশে যাইয়া জেল খাটে, মৃত্যুবরণ করে, এবং সেই প্রতারকদের ধরে কেন শাস্তি দিতে পারে না, তাদের বিরুদ্ধে কেন মামলা করতে পারে না? এই পিছনে যে রাঘব বল আছে, দরকার হলে রাঘব বলের বিচারও বাংলাদেশ সরকার করতে পারে। সরকার যদি সদিচ্ছা থাকে রাঘব বলের বিচারও করতে পারে। এই বিষয়ে কি আদালতের কিছু করণীয়? আপনি যেটা বলছিলেন, আদালতের কাছে কি কেউ রুল দাবি করতে পারে? আদালত যখন পত্রিকাটা দেখবে, আদালত পত্রিকার উপরে দেখো, মাননীয় আমাদের মহামান্য হাইকোর্ট রুল দিতে পারে সরকারকে যে এই লোক, এতগুলো লোক ভূমধ্য সাগরে নৌকাডুবি মারা গেছে, আটলান্টিক মহাসাগরে মারা গেছে, ইচ্ছা করলে মাননীয় আমাদের যে মহামান্য হাইকোর্ট আছে, মহামান্য হাইকোর্ট সরকারের কাছে রুল জারি করে জানতে চাইতে পারে। অথবা কতজন মানুষ এরকম নিখোঁজ আছে, যেটি আলামিন বলছে। হ্যাঁ, এটা যদি কেউ আদালত দ্বারস্থ হয়, অবশ্যই কিন্তু আমাদের আদালত সুন্দরভাবে এটা কিন্তু ডাইরেকশন দিতে পারে এবং এটা নির্দেশ দিতে পারে যে এর কি হলো, তোমরা 3 মাসের মধ্যে, 20 দিনের মধ্যে, এতদিনের মধ্যে তোমরা আমাদের জানাও। আলামিন, আপনার কাছে তো গল্প শোনা আমির হোসেনের গল্প, তো এরকম যেটা আমাদের আব্বাসউদ্দিন ভাই বললেন যে অনেকেই জেলে আছে এবং তার কোনো পরিসংখ্যান নেই, এই বিষয়টা নাকি আপনারা কখনো কাজ করতে, কত মানুষ নিখোঁজ আছে বা জেলে আছে অথবা এরকম বন জঙ্গলে আছে, এরকম কোনো তথ্য? এই ধরনের তথ্য আসলে আমাদের কাছেও নাই, আমার ধারণা রাষ্ট্রের কাছেও নাই যে কতজন মানুষ গিয়ে হচ্ছে যে এখন পর্যন্ত নিখোঁজ আছে বা জেলে আছে। হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা তথ্য থাকতে পারে, যে যেহেতু দূতাবাসের মাধ্যমে তারা নিয়ে থাকতে পারে যে কত মানুষ কোন জেলে আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা জেলে আছে, একটা যদি ও দেশে যদি কোনো ক্রিমিনাল অপরাধ করে থাকে তাদেরটা ভিন্ন, কিন্তু কেউ যদি অপরাধ না করে জেল খাটে তাহলে তাদেরকে দেশে আনার জন্য এই উদ্যোগটা খুব যে বেশি দেখছি তা না।
আর জেলের বাইরে যেগুলো মিসিং হয়ে আছে, দেখেন আমার দেশের মানুষ মনে হচ্ছে যে কিভাবে যে মারা যাচ্ছে, মানে আপনারা দেখছেন, আপনাদের গণমাধ্যমে আমরা দেখতেছি বা আপনারা জানেন যে ভূমধ্যসাগরে মারা যাচ্ছে, আন্দামানে মারা যাচ্ছে, কত মানুষ যে এইভাবে এই সাগরে মারা গেছে, সাগরের নোনা জলে তার শরীর সমাধি হচ্ছে, এটা কিন্তু আমার রাষ্ট্রের কাছে কোথাও নাই। তো আমরা কেন পারছি না, ভাই যেটা বলছিল যে আমেরিকা বা উন্নত দেশগুলো যদি করতে পারে, তার দেশের নাগরিক ফিরেছে কি না সেটা তারা যদি মনিটরিং করতে পারে, তাহলে আমরা কেন মনিটরিং করতে পারছি না? যদি দেখি যে ধরেন যে এই বছর আমার 10 লাখ মানুষ বিদেশে গেছে, এখন এই 10 লাখ মানুষ কি 5 বছর ফিরে কে ফিরেছে, এইটা যদি না করা যদি যায় রাষ্ট্রের, তাহলে আমার দেশের মানুষগুলো কোথায় আছে, কী অবস্থা, আমি কোনোভাবে ফাইন্ড আউট করতে পারবো না। আগে তো ফাইন্ড আউট করতে হবে যে কে ফিরে নাই, তাহলে তার অবস্থানটা কি। নিশ্চয় আমার দূতাবাসের কাছে যদি এইতে হয়তো ট্র্যাক থাকতে হবে, না হলে দেখেন এইভাবে আমির হোসেনের মতো আমরা গল্প দেখব, আমরা কিছু নিউজ দেখব, তখন সবাই মিলে মানে কথা বলবো, সহমর্মিতা জানাবো। যেমন হচ্ছে ভূমধ্যসাগরে হচ্ছে, আন্দামানে সাগরডুবি হচ্ছে, আমরা কিছু সহমর্মিতা জানাচ্ছি, এরপরে কিন্তু বিষয়টা হচ্ছে না। আর ভাই যেহেতু আছেন সুপ্রিম কোর্টে আছে, এটা আসলে কি এই যে আমাদের যে দেখেন মানব পাচার আইন হয়েছে, অভিবাসন আইন হয়েছে, এবছর মানব চোরাচালান আইন, মানব পাচার আইনকে সংশোধন করে মানব চোরাচালান যুক্ত করা হয়েছে, কিন্তু আইনের তো আর প্রয়োগ দেখছি না। ভিকটিমরা কতই করবে, এক তো ভিকটিম তো ধরেন যে সে বিদেশ গিয়ে প্রতারিত হয়ে আসে, আবার দেশে এসে নিজ দেশে এসে সে হচ্ছে থানা পুলিশের কাছে ঘুরতে 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 মানে আরেক হচ্ছে সেখানে তৈরি হবে, তারা ঠিক মতো মানে সেই কারণে আগ্রহ হারিয়ে ফেলছে, সেই কারণে আমরা যথাযথ বিচার করতে পারছি না। কারণ এটা যদি খুবই সুন্দরভাবে আইনের প্রয়োগটা হতো, তাহলে সবাই কিন্তু উৎসাহ পাইতো এইটা করতে। ধন্যবাদ আলামিন নয়ন এবং ধন্যবাদ আব্বাসউদ্দিন, আপনাদের দুজনকে অত্যন্ত চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই পর্বে আমরা শুনলাম এবং দেখলাম মোহাম্মদ আমির হোসেন তিনি কিভাবে মালয়েশিয়ার জঙ্গলে 15টি বছর কাটিয়েছেন, 27টি বছর তিনি সেখানে কাটিয়েছেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, তারপরে তিনি দেশে ফিরে এসেছেন এবং এই ক্ষেত্রে আমাদের আলামিন নয়নও ভূমিকা রেখেছে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে। আমরা এরকম গল্প হয়তো আরও অনেক আছে যেগুলো আমরা জানি না, আমাদের এই পর্বের মাধ্যমে আসলে আমরা সেই বার্তাটি কর্তৃপক্ষকে দেওয়ার চেষ্টা করলাম যে যারা এরকম নিখোঁজ আছেন অথবা বিভিন্ন দেশে জেলে আছেন তাদের বিষয়ে যেন খোঁজ খবর নেওয়া হয় এবং সে বিষয়ে কর্তৃপক্ষ ভূমিকা পালন করে, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।